পবিত্র রমজান মাসে রোজাদার ব্যক্তিদের একটাই চাওয়া থাকে যেন 30টা রমজান পুরো হয়। এবার তাই হয়েছে। আকাশে চাঁদ দেখার আগেই শুরু হয়ে গেছে খুশির আমেজ। সারাদিন ধরে চলছে নানা আয়োজন। বাচ্চাদের সাথে সাথে এবার রহমান মঞ্জিলের বড়রাও বেশ আমোদে ভাব নিয়ে আছেন। আজকে শেষ ইফতারের আয়োজন বেশ ঘনঘটা করে হচ্ছে। সবকিছু দেখভাল করছে শিশির আর মাহাদ। এলাকার মুরব্বীদের দাওয়াত দেওয়া হয়েছে ইফতারের জন্য। উঠানে বিশাল শামিয়ানা টাঙিয়ে আয়োজন করা হচ্ছে। আসিফের ওপর দায়িত্ব পড়েছে সবকিছুর তদারকি করার। অনেক হয়েছে মনমরা হয়ে মুখ লুকিয়ে থাকা। এবার সময় এসেছে সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সুখের পায়রা ছোঁয়ার। কিছুক্ষণ আগে শিউলি এসেছে জামাই আর মেয়েকে নিয়ে। এই প্রথমবার ও রোজার ঈদ মায়ের বাসায় করবে বলে জেদ ধরে এসেছে। ওয়াকিল জানেন আসলে কী কারণে শিউলির এই জেদ ধরা, তাই তো মাকে বুঝিয়ে স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে এসেছেন। হাসনা আর মোহনাকে সাথে নিয়ে আয়শা বেগম রান্নার সব আয়োজন দেখছেন। সামারা পিচ্চিদের নিয়ে বসেছে মেহেদি লাগিয়ে দিতে। পুরো রহমান মঞ্জিল জুড়ে যেন সুখের সোনা রোদ্দুর ছড়িয়ে আছে। রান্নার কাজ মোটামুটি শেষ। আয়শা বেগম বেলি আর হাসনাকে নিজের ঘরে ডেকে নিলেন। অর্ক যে জোহরের নামাজের সময় বের হয়েছে এখনো কোনো খবর নেই। তা না হলে ওকে ডেকে নিতেন। হাসনা ঘরে ঢুকেই দেখলেন বিছানা জুড়ে শপিং ব্যাগের সমাহার। বোঝাই যাচ্ছে নতুন জামা কাপড় ওইগুলো। আয়শা বেগমের এভাবে হুট করে হাসনাকে ঘরে ডাকার কারণটা এবার পরিষ্কার হলো। কিন্তু এক অন্যরকম জড়তা আর অস্বস্তি কাজ করছে হাসনার মাঝে। আসিফ যখন সুস্থ ছিলেন কোনো কিছুর কমতি রাখেননি কখনো। সাধ্যের চেয়ে বেশি করেছেন স্ত্রী সন্তানের জন্য। কিন্তু এখন তার ওই সামর্থ্য নেই। কোর্টে প্র্যাকটিস করা আর সম্ভব নয় বলে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। কিন্তু মফস্বল শহরে তা দিয়ে আর কতই বা আয় হয়। কিন্তু হাসনা তাতেই সন্তুষ্ট। স্বামীর আত্মসম্মানের চেয়ে বড় তার কাছে আর কিছু না। হাসনা জড়তা নিয়ে আয়শা বেগমকে জিজ্ঞেস করলেন, বুবু, কেন ডেকেছ? কোনো দরকার ছিল? আয়শা এসে হাসনার হাত ধরে ওকে বিছানায় বসালেন। তারপর ব্যাগগুলোর সামনে এনে বললেন, আমি এগুলো নিজে যে পছন্দ করে নিয়ে এসেছি। তুই দেখ তোর ভালো লেগেছে কিনা। এই যে গোলাপি কালারের শাড়ি এটা শিউলির। আর সোনালি কালারের জামদানিটা তোর। আসিফ আর মাহাদের কাবলি তোর ভাইয়া নিয়ে আসবে। দেখ পছন্দ হয়েছে কিনা। হাসনা মাথা তুলে কেন যেন তাকাতে পারছিল না। উনি জানেন আয়শা বেগম ভালোবেসে এসব নিয়ে এসেছেন। কিন্তু তারপরেও আত্মসম্মানের জায়গা থেকে সংকোচ চলে আসে। বুবু, এসবের কি দরকার ছিল? তুমি রহমান মঞ্জিলে ফিরে এসেছো এটাই অনেক বেশি। আমি এতেই অনেক খুশি। আর আসিফের অবস্থা তো তুমি জানো। ওর এসব দেখে ওর কেমন লাগবে এটা ভেবে দেখো। হাসনার কথা শুনে আয়শার চেহারায় যেন আশারে মেঘ ভর করে। উনি শপিং ব্যাগগুলো একপাশে সরিয়ে হাসনার কাছে এসে উনার হাত দুটো ধরে বলেন, জানিস হাসনা, এই বাড়িতে যখন বউ হয়ে এসেছিলাম আমার দুচোখের সব স্বপ্নরা ডানা মেলবার আগেই দায়িত্বের পিঞ্জিরায় বন্দী হয়ে গিয়েছিল। আমি আমার চাওয়া ভুলে পুরো পরিবারের চাওয়াকে নিজের প্রাপ্তির পাল্লায় রাখতে শিখে নিয়েছিলাম। আম্মা হুট করে চলে যাওয়ার পরেও আমি সাহস নিয়ে, ধৈর্য নিয়ে সবকিছু সামলেছি। সবার বাহবা, প্রশংসা পেয়েছি। কিন্তু এই কৃতিত্বের ভাগীদার আমি একা ছিলাম না। আমার সবচেয়ে বড় আশ্রয় ছিলি তুই। রহমান মঞ্জিলে আমার বোন, আমার বান্ধবী, আমার মন খারাপের সঙ্গী শব্দ তুই ছিলি। মোহাইমেনকে আমি আর কতটুকু বা পেতাম। 15 দিনে না হয় মাসে 1-2 বার। আমার সাথে তুই ছিলি বলে আমি সবকিছু সুন্দরভাবে আগলে রাখতে পেরেছি। শুধু আমাকে না বরং ছোট মা হয়ে তুই আমার বাচ্চাদের যে স্নেহ আর মমতা দিয়েছিস তার ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারবো না। বুবু, তুমি এভাবে কেন বলছো? তোমার আমার মাঝে দেনা পাওনা, ঋণের হিসেব আসলো কবে থেকে? তুমি আমার বড় বোন। একমাত্র তুমি ছিলে যে আমাকে মায়ের মতো আগলে রেখেছ। তাহলে আজ এসব কেন বলছো? আয়েশা বেগম ধরা গলা বললেন, না হাসনা, আজ আমাকে বলতে দে তুই। সাংসারিক জীবনে প্রথমবার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটা ছিল তোদের সবাইকে ফেলে ঢাকায় যাওয়ার। কিন্তু আল্লাহ সাক্ষী আছেন এই সিদ্ধান্ত আমি আমার জন্য নেইনি। বেলির ওপর রাগ করে নেইনি। আমি মা হয়ে আমার ছেলের জন্য কিছু করতে পারিনি, কি অসহনীয় কষ্টে ওকে তরপাতে দেখেও সেটা লাঘব করতে পারিনি, এই ব্যর্থতা আমাকে কুরে কুরে খাচ্ছিল। বারবার মনে হয়েছে আমি বাকি সব দায়িত্ব পালন করতে যেয়ে আমার সন্তানের জন্য ভালো মা হতে পারিনি। নিজের মধ্যকার টানাপোড়েন আর সহ্য করতে না পেরে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম।
এখানে অর্কের স্মৃতির সামনে নিজেকে সামলাতে না পারার ব্যর্থতা থেকে বাঁচবার জন্য আমি ঢাকায় গিয়েছি। কিন্তু এটা আমার কত বড় ভুল ছিল সেটা বুঝতে পেরেছি সেদিন যখন জানতে পারলাম বেলি ঢাকায় যে অন্য মানুষের বাসায় উঠেছে তবু আমার কাছে যায়নি। তার চেয়েও বেশি কষ্টের ছিল এটা মেনে নেওয়া যে তুই আর আসিফুকে এমনটা করতে দিয়েছিস। সবার ভুল ত্রুটিকে আড়াল করে আমি তোদের বুক দিয়ে আগলে রেখেছি। তাহলে আমার একটা ভুলকে তোরা মাফ করতে পারবি না? 1 মাইল অপারগতাকে তোরা আগলে নিতে পারবি না? আর যদি না পারিস তাহলে না হয় শাস্তি দে আমাকে, কিন্তু এভাবে মনের দুয়ারে দূরত্বের রেখা টানিস না, হাসনা। আমি যে এটা সইতে পারবো না। আয়েশা বেগমকে কান্না করতে দেখে হাসনা সব ভুলে তাকে জড়িয়ে ধরে। এই মানুষটার চোখের পানির কারণ হওয়াও তো তার জন্য অনেক বড় পাপ। বুবু, এভাবে বলো না। তুমি একথা বললে, এভাবে কান্না করলে আমি নিজেকে মাফ করতে পারবো না। তোমাকে তো আমি মায়ের জায়গা দিয়েছি। সন্তানকে বাবা মা ভুলের শাস্তি দেয়, কিন্তু এভাবে মাফ চেয়ে তুমি আমাকে পাপের ভাগীদার বানিও না। তাহলে তুই কথা দে আমাকে আর কখনো তোর বুবুর ওপর অভিমান করবি না। কিছু যদি খারাপ লাগে অধিকার নিয়ে কাছে এসে অভিযোগ করবি। আমি ভুল শুধরে নেব, কিন্তু তোদের কাছ থেকে এভাবে দূরে থাকতে পারবো না। হাসনা আঁচল দিয়ে সযত্নে আয়েশা বেগমের চোখ মুছিয়ে দেন। তার হাতটা নিজের মাথায় রেখে বলেন, যত দোষ হোক, যত ভুল হোক এই হাত যেন সবসময় আমাদের মাথার উপর থাকে। কখনো যেন এভাবে ফেলে রেখে যেও না আমাদের। তুমি ছাড়া আমরা কতটা অসহায় ছিলাম সেটা এই বছরে বুঝেছি। আর এমন করো না, বুবু। কোনোদিন না। ওয়াদা করলাম, তোদের ফেলে আর কখনো যাব না। কোথাও যাব না। দুই মধ্যবয়সী নারী একে অপরকে জড়িয়ে ধরে আশ্রয় দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক বেশি জোরদার হয়। আজ যেন সেটা আবার নতুন করে তারা দুজন টের পেলেন। বেলি দরজায় দাঁড়িয়ে ওর দুই মায়ের এই মিলনের নীরব সাক্ষী হয়ে রইল। খুশিতে ওর চোখেও জল নেমেছে নোনাজলের। কিন্তু বেলি মুখে কিছু বলে না। চুপ করে দেখতে থাকে সম্পর্কের শক্তিশালী বুনন আর নিজেকে আশ্বস্ত করতে থাকে এই ভেবে যে বেলির অবর্তমানে ওর দুই মা একে অপরকে সামলে নেবেন। বেলি চোখ মুছে চলে যেতে নেয় কিন্তু থেমে যায় আয়েশা বেগমের ডাকে। ধীর পায়ে ঘরে এসে তার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। বেলি, আজ পর্যন্ত তোর সব ভুলকে আমি মাফ করেছি। নিজের ছেলেকে বারবার রক্তাক্ত হতে দেখেও আমি তোকে আঘাত করার কথা ভাবিনি। কিন্তু মা তো আমি জন্ম দিয়েছি ওই পাগলকে। যখন তুই ওর মরা মুখ দেখবি না একথা বললি তখন কলিজায় আর সহ্য হয়নি। কানাডায় যে ওই পাগল আসলেই মরতে বসেছিল। 3 মাস হাসপাতালের থেকেও আমাকে কিছু জানতে দেয়নি। কিন্তু পরে যখন সব জানতে পারলাম তখন কেমন যেন সব এলোমেলো লাগছিল। আমি দিশা পাচ্ছিলাম না। বারবার মন বলতো তোর কাছে ছুটে যাই, তোকে যে বলি অর্কের কথা। কিন্তু ওই হতচ্ছাড়া ভয় আমার পা বেঁধে দিয়েছিল যে তুই যদি আবার বলিস অর্কের মা হয়ে আমার কাছে কিছু চাইবে না। কিন্তু এটা আমার ভুল ছিল, অনেক বড় ভুল ছিল। আমি কি জানতাম না যে তুই কেমন? রেগে গেলে তুই কখনো ভেবে কথা বলিস না। তারপরেও আমি দূরে সরে থাকার ভুল করলাম। তুই কি পারবি না তোর মাকে একটাবারের জন্য ক্ষমা করতে? একবার সব সংকোচ, দ্বিধা ভুলে মন থেকে আমার বুকে আসতে। বল না আমি কি করলে আমার আগের মতো ডানা ঝাপটানো মেয়েটাকে আমার বুকে ফিরে পাবো? তুই চাইলে আমি না হয় তোর কাছে হাত জোর করে মাফ চাইব। বেলি আয়েশা বেগমকে আর কথা বলতে দেয় না। ছোট বাচ্চা যেমন ভয় পেয়ে মায়ের বুকে এসে মুখ লুকায় এভাবে তার বুকে ঠাঁই নিল। শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, তুমি কি বলছো এসব? প্লিজ এভাবে বলো না। আমি তোমার অপরাধী। তুমি আমাকে মাফ করে বুকে টেনে নাও। আমাকে শাসন করো, আদর করো, কিন্তু আল্লাহর দোহাই লাগে এভাবে মাফ চেয়ে আমাকে আর পাপী বানিও না। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার দোষ যে আমি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি। আয়েশা বেগম হাত বাড়িয়ে হাসনাকে টেনে নেন নিজের কাছে। তারপর ওদের দুজনকে জড়িয়ে ধরে বলেন, আর কান্নাকাটি হবে না, আর অভিযোগ, অভিমান হবে না। এবার থেকে পেছনের সব কথা ভুলে যাব আমরা। সবকিছু মুছে এক নতুন শুরু করব। বেলির চোখ থেকে বেয়ে পড়া অশ্রুদের শুধু একটাই আক্ষেপ ছিল, আর একটু আগে কেন সব ঠিক হলো না। শেষের দ্বারপ্রান্তে এসে বেলি আর কি শুরু করবে? কিভাবে শুরু করবে? নামাজ পড়ে সবাই মসজিদ থেকে একবারে বাসায় আসলেন। বৈঠকখানায় আজকে জমজমাট অবস্থা আর হবেই না কেন। 4 প্রজন্মের মিলনমেলা বসেছে আজকের রহমান মঞ্জিলে।
আব্দুর রহমানের চোখে মুখে যেন আনন্দ ধরে না। জীবদ্দশায় এই দৃশ্য দেখতে পেরেছেন তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন বারংবার। মোহনা সবার জন্য চা আর সেমাই পিঠা নিয়ে আসলো। অর্ক সারাদিন বাইরে ছিল, ইফতারের কিছুক্ষণ আগেই এসেছে। ওকে খুব টায়ার্ড লাগছিল দেখে হাসরা করা করে কফি বানিয়ে নিয়ে আসলেন ওর জন্য। কফি খেয়ে দেখ সব ঠিক আছে কিনা, এখন আর গোসল না করে শুধু মাথাটা ধুয়ে নে, একটু পরে যাচ্ছি। অর্ক হাসনার দিকে না তাকিয়ে জবাব দিল। সেদিনের পর থেকে একবারের জন্য অর্ক হাসনাকে ছোট মা বলে ডাকেনি। একবারের জন্য তার মুখের দিকে তাকিয়ে কথা বলেনি। এটা যে কতটা যন্ত্রণাদায়ক তা আজ হাসনা টের পাচ্ছেন, আর এমন যন্ত্রণা যে উনি নিজেও অর্ককেও দিয়েছে এটাও বুঝতে পারছেন। এমন সময় বেলি আসলো সামারাকে সাথে নিয়ে। দুজনের হাতেই অনেকগুলো শপিং ব্যাগ। বেলির চোখে মুখে অন্যরকম একটা সংকোচ, সেটা ওর বারবার হাত কোচলানো দেখেই বোঝা যাচ্ছে। অর্ক এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, না জানে এই মেয়ে আজকে আবার কি করে। দাদা যান, বড় বাবা, আমার একটা অনুরোধ ছিল। সবার চোখ তখন বেলির দিকে। মোহাইমেন সাহেব সস্নেহে বললেন, কি হয়েছে বেলি, কি বলবি? বেলিকে নার্ভাস দেখে রহমান সাহেবও বললেন, কি হইছে বইন, কি কইতে চাও বলো, আমরা তোমার পরিবার, আমাগো কাছে সংকোচ কি? বেলির অনুরোধে সামারা যে রান্নাঘর থেকে আয়েশা বেগমকেও নিয়ে আসলো। সবাইকে একসাথে পেয়ে বেলির সাহস সঞ্চয় করে বলল, আমার চাকরির টাকা থেকে তোমাদের কাউকে তেমন করে কিছু দেওয়া হয়নি। সবাইকে এভাবে একসাথে পাইনি তো তাই। বেলি একটু থেমে আবার বলল, এবার আমি তোমাদের সবাইকে ঈদের উপহার দিতে চাইছি। তোমরা নেবে আমার উপহার। ঘরের প্রতিটা মানুষ অবাক হয়ে চেয়ে রইল বেলির দিকে। যেই মেয়েকে দিয়ে কিছুই হবে এমন ধারণা দীর্ঘ সময় তারা নিজেদের মনে পোষণ করে এসেছেন, সেই মেয়ে আজ স্বাবলম্বী হয়ে সবাইকে উপহার দেওয়ার কথা ভেবেছে, সেটা করে দেখাতে পেরেছে, এর চেয়ে বড় খুশির আর কি হতে পারে। বইন, তুমি আমাগোর জন্য উপহার আনছো, এটা তো খুব খুশির কথা। দাও, আমার উপহার আগে দাও। বেলি রহমান সাহেবের হাতে তার পাঞ্জাবি আর রুমাল তুলে দেয়। একে একে মোহাইমেন, হামির সহ সবাইকে প্যাকেটগুলো দেয়। হাসনা আর আয়শাকে শাড়ির প্যাকেট দিয়ে বলল, তোমাদের দুজনের জন্য আমি একই শাড়ি এনেছি। আমার 2 মা এই শাড়ি পরবে, আমাকে আদর করে জড়িয়ে ধরবে, এটা আমার অনেক দিনের চাওয়া। পরবে তো তোমরা, আমার চাওয়া পূরণ করবে তো? আয়শা বেগম আর হাসনার চোখ আজকে খুশির অশ্রুতে পরিপূর্ণ। দুজনেই বেলির মাথায় হাত রেখে সম্মতি দিলেন। বাচ্চারা সবাই নতুন ড্রেস পেয়ে ভীষণ খুশি। ছোট মুনিয়া তো জেদ ধরেছে এখনই জামা পরবে। সামারা না পেরে ওকে জামা পরিয়ে দিল। একদম গোলাপি পরীর মতো লাগছিল ওকে। বেলি শিউলিকে জামা গিফট করলো আর ওয়াকিলকে হাতঘড়ি। বোনের জন্য শিউলির মনে আজ ভীষণ খুশি। কম তো আর কষ্ট করেনি ওর কলিজার টুকরো বোনটা, কিন্তু আজ ওর জন্য গর্বে বুক ভরে উঠছে। সবার শেষে বেলি পাঞ্জাবির প্যাকেটটা নিয়ে আসিফের কাছে গেল। বাবার পায়ের কাছে বসে বলল, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই অভিশপ্ত পঙ্গুত্ব আমার দেওয়া। যদি পারতাম আমি নিজের জীবন দিয়ে হলেও এই অপরাধের প্রায়শ্চিত্ত করতাম। কি বলবো তোমায়, কোন মুখে বলবো বাবা আমাকে মাফ করে দাও। আমার অপরাধের যে কোনো ক্ষমা নেই। তাই শুধু অনুরোধ করছি, যদি এখনো নিজের মেয়ে মনে করো তাহলে আমার দেওয়া এই উপহারটুকু গ্রহণ করো। আর যদি না পারো তো পরে কোথাও ফেলে দিও, তবুও ফেরত দিও না, প্লিজ। আসিফের মনে হচ্ছিল মেয়েকে বুকে নিয়ে এই ভরসা দিতে যে ওর বাবা আজ পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। তার মনে আজ কোনো ক্ষোভ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু দীর্ঘদিনের অভিমান পুঞ্জীভূত আবেগকে এত সহজে উন্মোচিত হতে দেয় না। আসিফ হাসনার দিকে তাকান। স্বামী স্ত্রী দুজনের চোখেই আজ আনন্দের নোনা জল। যে সন্তানের জন্য এক সময় সমাজের কাছে মাথা হেঁট হয়েছিল, সেই সন্তান আজ তাদের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দিয়েছে। এটাও কি কম পাওয়া? আসিফ চোখের পানি মুছে বেলির একটা হাত শক্ত করে ধরলেন। আরেক হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সুখী হও, আরও অনেক বড় হও। সম্মান আর সমৃদ্ধির পথে তোমার যাত্রা দীর্ঘ হোক। আসিফ সাহেবের দেওয়া আশীর্বাদ শুনে বেলি নিজের কান্না আটকাতে পারে না। বাবার হাতে চুমু দিয়ে বলল, থ্যাঙ্কস বাবা, তুমি আজকে আমাকে অনেক বড় বোঝা থেকে মুক্তি দিলে। বাকি যে কয়দিনের জীবন আছে সেখানে আমার আর কোনো আক্ষেপ থাকবে না। থ্যাংক ইউ। রহমান সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, কি আসিফ, আমার কথা মনে আছে? কইছিলাম না এই মায়া দিয়া তোমার মাথা একদিন সবার সামনে উঁচু হইব। দেখছো, সেই দিন আয়শা পরশে।
শিউলি আর মাহাদ এসে বেলিকে জড়িয়ে ধরে। আয়েশা যে হাসনাকে জড়িয়ে ধরেন। হামির আর মোহাইমেন এসে আসিফের কাঁধে হাত দিয়ে ভাইয়ের প্রতি ভালোবাসা জ্ঞাপন করেন। সবাই যখন এই নিখাদ আনন্দের স্বর্গীয় সুধায় সিক্ত তখন একজন সোফার এক কোণায় বসে স্থির নয়নে তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রীর দিকে। আজ তার তৃপ্তির শিখর আকাশ ছুঁয়েছে। অন্যদিকে বেলির চোখের দৃষ্টিও স্থির হয় অর্কের দিকে। দুজনের চোখেই পানি চিকচিক করছে, তবে তার ভাষা ভিন্ন। অর্কের দৃষ্টিতে বিশ্বাস যে আমি জানতাম তুমি পারবে, আর বেলির দৃষ্টিতে কৃতজ্ঞতা, কারণ বেলিকে নিজের পায়ে দাঁড়াবার প্রথম সাহস অর্কই দিয়েছিল। হাত ধরে ওকে সফলতার পথ দেখিয়েছিল। অনেক রাতে বেলি চিলেকোঠার ঘরে ফিরল। আজকে ও নিজে থেকে রান্নার কাজে সাহায্য করেছে। মোহনা আর শিউলিকে সাথে নিয়ে পুরো বাড়ি সাজিয়েছে। সামারার 2 হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে। ওই বেচারি সবাইকে লাগিয়ে নিজে আর লাগানোর ধৈর্য পাচ্ছিল না। তাই বেলি ওকে 2 হাত ভরে সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে। বেলির মাঝে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। একদিকে সবাইকে খুশি দেখবার আনন্দ, অন্যদিকে এই ভাবনা যে এটাই ওর দেখা শেষ আনন্দ উৎসব। আগামী বছর এই সব থাকবে, শুধু বেলি হারিয়ে যাবে চিরতরে। সবাই হয়তো সেদিন মন খারাপ করবে, কিন্তু জীবন থেমে থাকবে না। বেলির নাম রহমান মঞ্জিলের এক হারিয়ে যাওয়া দীপশিখা হয়ে থাকবে, যে তার আগুনে সবাইকে ঝলসে দিয়ে শেষ পর্যন্ত নিজেকে পুড়িয়ে বিদায় নিয়েছে। অর্ক গোসল করে বের হয়ে দেখল বেলি চুপ করে খাটের এক কোণায় বসে আছে। মুখটা কেমন মলিন হয়ে আছে ওর, যেন অনেক কিছু বলার আছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। অর্ক ভেজা টাওয়েল বাইরে গিয়ে মেলে দিল। তারপর এসে বেলির পাশে বসল। ওর শরীর থেকে সে আগের মতো সুগন্ধ আসছে, যা বেলির কাছে মাদকের মতো লাগে। এই চেনা গন্ধটা বেলি কত মিস করেছে এতদিন। এমনও হয়েছে অর্কের শার্ট ডেঞ্জি নিয়ে ও রাতের পর রাত শুয়েছে শুধু ওকে একটু অনুভব করবার জন্য। কি দেখছো এমন করে? আমি তো সারাক্ষণ পাশেই থাকি। যখন কাছে আসি তখন তো চোখ বন্ধ করে রাখো। তাহলে এখন কি দেখছো? অর্কের কথা শুনে বেলি ভীষণ লজ্জা পায়। কপট রাগ দেখিয়ে বলে, তুমি কি জানো তুমি কতটা বেহায়া হয়ে গেছো? তাই বুঝি? তাহলে তো বলতে হবে আমার উন্নতি হয়েছে। আরও আগে এমনটা হওয়ার দরকার ছিল। উদ্ধৃতি চিহ্ন। মানে? তোমার লজ্জা লাগছে না এভাবে বলতে? উহুম, একদম না। প্রমাণ চাও আরো? বেলি জবাব দেওয়ার আগেই অর্ক ওর ঠোঁটে বেশ গভীর আর সিক্ত একটা চুম্বন দিল। বেলি বাধা দিতে চাইলেও সফল হলো না। প্রেম যখন প্রণয়ের স্পর্শ পায় তখন বেশিক্ষণ প্রতিরোধ করতে পারে না। অনেকটা সময় পরে অর্ক বেলির দিকে তাকিয়ে দেখল ওর মুখ লজ্জায় লাল হয়ে আছে। গাঢ় হয়ে আসা নিঃশ্বাসে এক অভাবনীয় আকাঙ্ক্ষার আভাস। অর্ক বেলিকে আর লজ্জা দিল না। ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বেলির খালি হাত দুটো দেখে বলল, তুমি মেহেদি লাগাওনি কেন? সবাইকে তো দেখলাম লাগাচ্ছে। বেলি আস্তে করে জবাব দিল, আমার ভালো লাগে না, তাই লাগাইনি। অর্ক কিছুটা বিরক্ত হয়ে বলল, আগে তো সারা রাত ধরে লাগাতে, এখন তাহলে ভালো লাগে না কেন? বেলি চুপ করে থাকে, কোনো জবাব দেয় না। ওর ওড়না দিয়ে অর্কের মাথার ভেজা চুলগুলো মুছতে থাকে। অর্ক এটা নিয়ে আর কথা বাড়ায় না। কিছুক্ষণ চুপ থেকে বলল, বেলি, একটা কথা বলি। অর্কের চুলগুলো বেলি নাড়াচাড়া করতে থাকে আনমনে। আস্তে করে জবাব দিল, বলো। তুমি বাসার সবাইকে ঈদের গিফট দিলে, কই আমাকে তো কিছু দিলে না। কেন? এবার বেলির হাত থেমে যায়। ও কি বলবে যেন ভেবে পায় না। সবাই কত খুশি হয়েছে তোমার দেওয়া উপহার পেয়ে। আমি শুধু তাকিয়ে ছিলাম কিছু না পেয়ে। আমার কি ভালো লেগেছে বলো? বেলি সংকোচ নিয়ে বলল, আমি কি জানতাম তুমি আসবে? তুমি আমাকে আসতে বলেছিলে। কিভাবে না আসতাম বলো? দূরে চলে যাওয়ার তোমার আদেশ মেনেছিলাম। ফিরে আসবার অনুরোধ কিভাবে ফেলতাম? বেলি আবার চুপ হয়ে যায়। মাথা নিচু করে থাকে। অর্ক ওর দিকে তাকিয়ে হাসে। বেলির কোলে শুয়ে ওর মুখটা নিজের কাছে টেনে আনে। কিছুটা নিজেও এগিয়ে ওর কপালে চুমু দিয়ে বলে, থাক, মন খারাপ করা লাগবে না। এমনিতেও তুমি আমাকে কখনো কিছু গিফট করনি। না কোনো জন্মদিন আর না কোনো ঈদে। এখন থেকে প্রতিদিন আমাকে গিফট দেবে। এটা তোমার শাস্তি। বেলি ঠোঁট উল্টে বলল, আর না দিলে? কি শাস্তি দেবে তুমি? কিভাবে শাস্তি দেব সেটা যখন দেব টের পাবে। প্রতিদিন এই ভয় থাকবে আজকে কি শাস্তি পাবে। অর্ক বেলির দিকে তাকিয়ে খুবই দুষ্টু একটা হাসি দিয়ে বলল। কিন্তু বেলি হাসল না, বরং ম্লান হয়ে বলল, আর যদি আমি হারিয়ে যাই কোথাও তখন কি করবে? যদি শাস্তি না নিয়ে আমি তোমাদের সবাইকে শান্তি দিয়ে হারিয়ে যাই তাহলে কি করবে?
অর্কের মুখ থেকে হাসিটুকু মুছে যায়। মুহূর্তের মধ্যে কেমন গম্ভীর হয়ে গেল। বেলিকে টেনে বিছানায় নিয়ে নিজের শরীর দিয়ে আঁচলের মতো ওকে আবৃত করে বলল, কি করব দেখতে চাও? বেলি ভয় পেয়ে যায় অর্কের দিকে তাকিয়ে। যতটা কঠিন অর্কের বাহুবন্ধন তার চাইতে বেশি কঠিন যেন ওর কণ্ঠস্বর। বেলি ফিসফিস করে বলল, কি করবে? অর্ক বেলিকে যতটা গভীরভাবে স্পর্শ করা যায় তার চেয়েও যেন বেশি করে নিজের মাঝে উপলব্ধি করল। বেলিকে বাধা দেওয়ার সুযোগ না দিয়ে নিজের ভালোবাসার একটা চিহ্ন এঁকে দিয়ে বলল, যা আজ তোমাকে দিলাম সেগুলো আমার ভালোবাসার উপহার। এই ছোঁয়ায় অভ্যস্ত হতে শেখো। প্রেমের এই রত্নগুলোকে যত্ন করে আগলে রাখতে শেখো। আর হারিয়ে যাওয়ার কথা কি যেন বললে? শোনো, হারিয়ে যাওয়ার তোমার কাছে কোনো অপশন নেই মিসেস মুর্তজা। হয় তুমি আমার স্ত্রী হবে আর নাইলে আমার বিধবা। এবার হয় লাল বেনারসি পরে আমার অপেক্ষা করবে আর না হয় সাদা কাপড় পরে আমাকে বিদায় দেবে। ভেবো না আমি হুমকি দিচ্ছি। কালকে যা করতে যাচ্ছি যদি তুমি তাতে এতটুকু বাধাও দাও তোমার কসম করে বলছি, বেলি। পরের দিনের সূর্য দেখার জন্য আমি থাকব না। বেলি ভীষণ চমকে ওঠে অর্কের কথা শুনে। অর্ক কি জানে ও কি বলছে? বেলি ওর ঠোঁটে হাত দিয়ে থামাতে চায়। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? অর্ক মৃদু হেসে বেলির হাত সরিয়ে দেয়। তারপর ওর অধরে নিজের পরশ এঁকে দিয়ে বলল, ভালো হয়ে কিছু পাইনি। তোমার কাছে অনুনয় করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, বেলি। সবার কাছে ব্যাখ্যা দেব কি এখন তো নিজেই নিজের সাথে চোখে মেলাতে পারি না। আমি খুব শান্ত আছি, বেলি। আমাকে শান্ত থাকতে দাও। অতীতকে ভুলে আমাকে নিজের বর্তমানে ঠাঁই দাও। একটু ভালোবাসা দাও। না হলে ভবিষ্যতে আর যাই থাকুক, আমি থাকব না। আমি ধৈর্যের রুই গিরিখাদের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি যেখান থেকে হয় তুমি আমার কাছে আসবে আর না হলে আমাকে বিদায় দেবে। আজকের পর থেকে অর্ক তোমার কাছে আর কিছু চাইবে না। আমার চাওয়াগুলো তোমাকে বুঝে নিতে হবে। আমাকে তোমার আগলে নিতে হবে। তা না হলে এই অর্ক শুধু তোমার নির্ঘুম রাত, নিশ্চুপ দিনের কারণ হয়ে থাকবে কিন্তু চাইলেও তুমি তাকে ফিরে পাবে না। এটাকে তোমার স্বামীর শেষ নসিহত মনে করে মেনে নাও, বেলি। বেলি অর্ককে খামচে ধরে ওর বুকের মাঝে কান্নায় ভেঙে পড়ে বলে, তুমি কেন এত দেরি করলে? কেন আরো আগে আসলে না? কেন এমন হতে দিলে? কেন আমাকে আটকালে না? কেন? কেন? কেন আমাদের ভালোবাসার সামনে নিয়তিকে জিততে দিলে? অর্ক। অর্ক বেলির চোখের অশ্রুবিন্দুগুলো তৃষ্ণার্তের মতো শুষে নিতে থাকে। বেলির প্রতিটি প্রশ্নের জবাব দিল ওর শীর্ণ কায় ভালোবাসার তীব্র পরশ দিয়ে। আজকে অর্কের এই কাছে আসা শুধু প্রেমের প্রকাশ নয় বরং ওদের মাঝে বিদ্যমান সকল প্রশ্নের জবাব আর প্রতিশ্রুতির প্রমাণপত্র হয়ে থাকলো বেলির সবটুকু জুড়ে। স্বামীর এই রুদ্র রূপের সামনে বেলির নিজেকে যতটা ভাগ্যবান মনে হচ্ছিল ততটাই অসহায় লাগছে ওর নিঃশেষ হয়ে আসা দিনরাত্রির হিসাবের কথা ভেবে। হাসনা সব কাজ শেষ করে ঘরে এসে দেখলেন আসিফ বই পড়ছেন। স্ত্রীকে দেখেই নির্মল একটা হাসি দিয়ে বললেন, কাজ শেষ তোমার? আসো, আমার কাছে এসে বসো। তুমি এখনো ঘুমাওনি? কত রাত হয়ে গেছে দেখেছ। শরীর খারাপ লাগবে তো। আসিফ স্ত্রীকে নিজের কাছে এনে বসালেন। তারপর বিছানায় ঢেকে রাখা মেহেদির বাটির ঢাকনা খুলে সামনে আনলেন। হাসনার হাতে নিজের সুন্দর করে মেহেদি লাগানো শুরু করলেন। কি করছো তুমি? আমার কি এখনো মেহেদি লাগানোর বয়স? আর তোমাকে এই বাটি ভরা মেহেদিকে এনে দিল? হাসনা অবাক হয়ে জানতে চান। আসিফ হেসে বললেন, মেহেদি আনিয়েছি মোহনাকে বলে। ঈদের দিন তোমার হাত খালি দেখলে আমার বুকের মাঝে খুশিরা ডানা ঝাপটায় না। মাঝে 4 বছর কিছু বলিনি কারণ আমার স্ত্রীর চাইতে বেলির মায়ের কষ্টের আবেদন অনেক বেশি ছিল আমার কাছে। কিন্তু এবার আমাদের মেয়ের সুখী হওয়ার দিন ফিরে এসেছে, হাসনা। বেলি অনেক বড় হয়ে গেছে। ওর জন্য আজকে আমার গর্বে বুক ভরে গেছে। সময় এসেছে অন্ধকার অতীতকে দাফন করে নতুন কাব্য রচনা করার। আর বিশ্বাস করো এবার অর্ক বেলিকে নিয়ে সেই কাব্য রচনা করবে। হাসনা মেহেদি পরা হাত নিয়ে স্বামীর বুক মাথা রেখে বলেন, দোয়া করো আসিফ। ওই মেয়ের ভাগ্যে যেন সুখীরা এবার স্থায়ী ঘর বানায়। আর কোনো তুফান যেন না আসে। আসবে না। আর যদি আসেও তাহলে ওই তুফান অর্কের ভালোবাসার কাছে মাথা নত করবে। বাকি রাতটুকু হাসনা নিশ্চিন্তে আসিফের বুকে মাথা রেখে ঘুমালো। আর আসিফ অপলকভাবে তাকিয়ে রইলেন প্রিয়তমা স্ত্রীর দিকে। আজ কতদিন পরে তার হাসনাহেনা এত শান্তির ঘুম দিচ্ছেন। হাসনার মেহেদি যেন ছড়িয়ে না যায় সেজন্য স্ত্রীর হাত ধরে জেগে রইলেন।
ঈদের দিন সকালে বেলির ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। শরীরটা ভীষণ খারাপ লাগছে, পেটের ব্যথাটা বেশ বেড়েছে। বেলি বিছানা থেকে নেমেই দেখল অর্ক ঘরে ঢুকেছে। ওর হাতে বেলির জন্য নাস্তা আর মেডিসিন। অর্ককে দেখে বেলি হতভম্ব হয়ে গেল। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটাও কি সম্ভব? অর্ক বেলির কাছে এসে দুষ্টুমির হাসি দিয়ে বলল, কি, কেমন চমকে দিলাম? নিজেকে খুব সুপার রুস্তম ভাবো তাই না? কিন্তু আমার সাথে পারবে না। বেলি অবাক হয়ে তাকিয়ে দেখল অর্ক যে পাঞ্জাবি পরেছে সেটা আর কারো না, বেলির নিজের কেনা। হালকা আকাশি রঙের পাঞ্জাবির বুকের কাছে ও নিজের সুতা দিয়ে কয়েকটা বেলি ফুলের নকশা করেছে। কিন্তু কি এক অজানা সংকোচে বেলি এটা অর্ককে দিতে পারেনি। তুমি কি ভেবেছিলে আমার জন্য উপহার এনে লুকিয়ে রাখবে আর আমি জানব না? মিসেস মুর্তজা এতটা বোকাও আমি না। দেখো, ঠিকই খুঁজে বের করেছি আমার জিনিস। বেলির ঘোর কাটে না। ও অবাক হয়ে জানতে চায়, এই পাঞ্জাবি তুমি কিভাবে খুঁজে পেলে? এসব কথা এখন থাক, পরে সময় করে বলবো। এখন চট করে গোসল করে এসো। এই নাও তোমার শাড়ি কাপড়। আমি এখানেই অপেক্ষা করছি। সবাই নামাজ পড়তে চলে গেছে। তুমি শাড়িটা পরে এসো, তোমাকে দেখে আমি যাব। বেলি তাকিয়ে দেখল অর্ক ওর হাতে একটা অফ হোয়াইট কালারের জামদানির শাড়ি তুলে দিয়েছে। অর্ক বেলিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি গোসল করতে পাঠালো। কিছুক্ষণ পরে বেলি যখন শাড়ি পরে বের হলো, অর্ক দৃষ্টিতে একরাশ মুগ্ধতা নিয়ে ওকে বলল, মাশা আল্লাহ, আল্লাহ তোমাকে আমার নসিবে কবুল করুন। আমার রুহের শান্তি করে তোমাকে আমার সুখ দুঃখের ভাগিদার করুন। আমিন। অর্ক এসে বেলির কপালে চুমু দিয়ে বলে, এটা প্রথম ঈদের জন্য। তারপর ওর দুই চোখে চুমু দিয়ে বলল, এটা দ্বিতীয় ঈদের জন্য। বেলির দুই গালে চুমু দিয়ে বলল, এটা তৃতীয় আর চতুর্থ ঈদের জন্য। সবশেষে ওর ঠোঁটে চুমু দিয়ে বলল, এটা আমাদের নতুন শুরুর জন্য। ঈদ মোবারক, বউ। বেলির সর্বাঙ্গে যেন শিহরণ বয়ে যায় মেয়ে একটা শব্দ শুনে। অর্ক ওকে বউ বলে ডেকেছে। এই প্রাপ্তি বেলির সব অপূর্ণতাকে যেন দূর করে দিল। অর্ক নামাজ পড়তে যেতে নিলে বেলির হাত ধরে ওকে থামালো। অর্কের একদম কাছে এসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এটা বাকি জীবনের জন্য। দুপুরবেলা সবাই একসাথে খেতে বসেছে। শরীরের সব কষ্ট অগ্রাহ্য করে বেলির মনে আজকে অনেক আনন্দ। পরিবারের সবাই ওর দেওয়া জামা পরেছে ঈদের দিন। বাপ, চাচা, দাদা, ভাই সবার গায়ে ওর পাঞ্জাবি। বড় মা হাসনা বেলির আনা শাড়ি গায়ে দিয়েছেন। এর চেয়ে প্রাপ্তি আর কি হতে পারে? খাবার শেষে অর্ক সবাইকে একসাথে জড়ো করল বৈঠকখানায়। তারপর হাসনা আর আসিফের কাছে এসে হাত জোড় করে বলল, কারণ যাই হোক কিন্তু আমি স্ত্রী হিসেবে বেলির সম্মান ধরে রাখতে পারিনি। আজকের সময় এসেছে সেই ভুল সংশোধন করার। আমি তোমাদের মেয়েকে পরিবার আর সমাজের সামনে দ্বিতীয়বার আমার জীবনে ফিরে পেতে চাইছি। বেলিকে প্রাপ্য মর্যাদা দিয়ে নিজেকে ওর জীবনসঙ্গী হিসেবে করতে চাইছি। তোমাদের মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে ফিরে পেতে চাইছি। বেলিকে আমার হাতে তুলে দাও, প্লিজ। তোমাদের অনুমতি নিয়ে আমি আগামীকাল আমাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে চাইছি। আসিফ আর হাসনা দুজনের মুখেই প্রাপ্তির হাসি আর চোখে খুশির অশ্রু। আসিফ অর্কের মাথায় হাত রেখে বললেন, তোমার আমানত 4 বছর ধরে তোমার অপেক্ষায় আছে। এবার তুমি সেই আমানত বুঝে নাও। বেলিকে তোমার করে নাও। আহ মা! হঠাৎ বেলির চিৎকার শুনে সবাই ওর দিকে তাকায়। অর্ক অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখে বেলি অসম্ভব যন্ত্রণায় মাটিতে কাতরাচ্ছে আর ওর ঠোঁটের কোনা বেয়ে রক্ত বেয়ে পড়ছে।